পায়ের বুড়ো আঙুল দিয়ে বালির উপরে দাগ টানা স্নেহাংশুর একটা প্রিয় অভ্যাস। শুধু বালিতেই নয়, কোথাও হয়তো দাঁড়িয়ে আড্ডা মারছে, রাস্তার কিনারায় ধুলোর মিহি আস্তরণ, তার উপর পায়ের বুড়ো আঙুল দিয়ে দাগ কাটতে শুরু করবে স্নেহাংশু। এখন বাড়ির কাজে ব্যস্ত, মানে নতুন বাড়ি করছে স্নেহাংশু। একতলা দুতলার ছাদ ঢালাই হয়ে গেছে, গাঁথুনির কাজ শুরু হবে। মিস্ত্রির সঙ্গে রেট নিয়ে কথা ছিল, কথা হয়ে গেছে একটু আগেই। মিস্ত্রি চলে গেছে। প্রদীপকে নিয়ে তাই ছাদে উঠে এসেছিল। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল কোন জায়গায় বেডরুম হবে, কোনখানটায় অ্যাটাচ বাথ, কোথায় ডাইনিং কাম ড্রয়িং। প্রদীপকে দেখিয়ে আনন্দ আছে। লোহাপুট্টিতে স্নেহাংশুর গোডাউন, তার পাশেই ওয়েট মেশিনের ব্যবসা প্রদীপের। তার ব্যবসায়ী বন্ধুদের মধ্যে এই প্রদীপের মধ্যেই একমাত্র হিংসে ব্যাপারটা নেই। দেখাশোনার শেষে দোতলার সদ্য ঢালাই হওয়া ছাদের ধারে দাঁড়িয়ে গল্প করছিল দুজনে। ছাদের উপর শুকনো সিমেন্ট বালির আস্তরণ, ডান পায়ে চটি খুলে বুড়ো আঙুলের মাথা দিয়ে ডাক টানছিল স্নেহাংশু। কথা বলতে বলতে বেশ মজে গেলে এটা কারও থাকে, কিরকম একটা সুখ পায়, বলে বোঝাতে পারবে না স্নেহাংশু। পায়ের সামনে একটা ইট পড়ে আছে। ছাদ ঢালাইয়ের সময় যখন মুঠ বাঁধা হয়েছিল, তখন মুঠের বাঁশগুলোকে সঠিকভাবে দাঁড় করানোর জন্য ইট আনা হয়েছিল কিছু। বাঁশ খুলে ফেলা হয়েছে, কিন্তু কয়েকটা ইট ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তারই একটা। কথা বলছিল স্নেহাংশু। শুকনো সিমেন্ট বালির উপরে আঙুল দিয়ে দাগ টানছিল। আঙুলটা মাঝে মাঝে এগিয়ে যাচ্ছে ইটটার দিকে, স্বল্প ছোঁয়া লাগছে, ফিরে আসছে, ফের এগিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। এমনি কোনো রকম অভিসন্ধি ছাড়াই আঙুলটা আগুপিছু করছিল। হঠাৎ যে কি হয়ে গেল! আঙুলের অমন সামান্য ছোঁয়াতেই ইটটা ছাদের উপর থেকে পড়ে গেল নিচে। অবাক হয়ে প্রদীপ তাকালো স্নেহাংশুর চোখের দিকে সরাসরি। স্নেহাংশু অবাক হয়ে বলল, কি হলো? ইটটা নিচে ফেলে দিলি কেন? আমি ইটটা নিচে ফেললাম? অনেক মজা করেছিস। এখন থেকে ইটটা কারো মাথায় পড়লো কিনা। প্যারাপিঠিন নতুন ছাদের কিনারায় গিয়ে ডিঙি মেরে নিচের দিকে তাকালো প্রদীপ। আর নিচের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে এনে স্নেহাংশুর দিকে তাকাতে স্নেহাংশু দেখল প্রদীপের মুখের যাবতীয় রক্ত কে যেন শুষে নিয়েছে। প্রচণ্ড এক কৌতূহল নিয়ে এগিয়ে গেল স্নেহাংশু। আর যেভাবে ডিঙি মেরে প্রদীপ নিচেটা দেখার চেষ্টা করেছিল, সেইভাবেই দেখার চেষ্টা করলো। নিচের দিকে দৃষ্টি যেতেই এক গ্লাস বরফ গলা জল যেমন সরু হয়ে নেমে গেল তার মেরুদণ্ডের ভেতর দিয়ে। তার সামান্য একটা আভাস এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল। জাস্ট ভাবতে পারছে না স্নেহাংশু। ঝটকা মেরে মুখ ওদিক থেকে ঘুরিয়ে নিলে প্রদীপের দিকে। আর একটু হলেই হুমড়ি খেয়ে পড়ত। দুহাত বাড়িয়ে ধরে নিল প্রদীপ। স্নেহাংশু শুধু শুনতে পেল প্রদীপের ফিসফিসানি, এখানে আর 1 মিনিটও নয়। প্রদীপের কথাগুলো যেন ভালো করে শেষ হলো না। স্নেহাংশু হাত ধরে টান মারল। বিদ্যুতের গতিতে নিচে নামছে প্রদীপ, সঙ্গে স্নেহাংশু। এদিকটা বেশ ফাঁকা। আশপাশের কয়েকটা প্লট সবেমাত্র ভিত উঠেছে। আগামী পরশু দোল। আজ তাই মিস্ত্রিরা কাজে আসেনি, থাকলে কি হতো কে জানে। কে জানে, আবার স্নেহাংশু তো নিজেই জানে। তাকে যদি কাঠগোড়ায় তোলা হয়, তবে এই মিস্ত্রিরাই তো উইটনেস হিসাবে আদালতে হাজির হবে। তখন কোনো উকিল তাকে বাঁচাবে। 7-8 বছরের জেল কমপক্ষে। এ প্লট ও প্লটের মাঝখান দিয়ে ফাগুনের ধুলো ভরা পথে দ্রুত হাঁটছে দুজন। হাঁটছে বলে ভুল হয়, প্রায় দৌড়াচ্ছে। আর স্নেহাংশুর মেরুদণ্ডের মধ্য দিয়ে বয়ে চলেছে বরফ গলা জল। বয়ে চলেছে নয়, ক্রমশ ঢেউ উঠছে। সেই ঢেউ গিয়ে ধাক্কা খাচ্ছে শরীরের প্রতিটি কোণায়। মেন রোডে উঠে ট্যাক্সি পেয়ে গেল ওরা। দরজা খুলে স্নেহাংশুকে ভেতরে ঢোকাতে যাবে প্রদীপ, কিন্তু ওর ঘাড়ের ওপর মাথা এলিয়ে দিল স্নেহাংশু। চোয়াল শক্ত হয়ে গেল। দাঁতের উপর দাঁত চাপল প্রদীপ। আর একটু পরে স্নেহাংশু সেন্সলেস হতে পারল না। ট্যাক্সিওয়ালা যদি কিছু সন্দেহ করে, প্রায় টেনে হিঁড়ে স্নেহাংশুকে ট্যাক্সির ভেতরে ঢোকালো প্রদীপ। 2 দিন পরে কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে স্নেহাংশুর। তার আগের 2 রাত ঘুমাবো কি, হাত বাড়িয়ে জলের গ্লাসই ধরতে পারছিল না।
ডিপ ফ্রিজে অন্যমনস্কতার ফলে দীর্ঘদিন পড়ে থাকা মাংসের টুকরো বা মাছের টুকরো যেমন হয়ে ওঠে তেমনই যেন হয়ে গিয়েছিল স্নেহাংশুর হাত পাগুলো। গোপা ডাক্তার ডাকতে যাচ্ছিল, ফোনে বারণ করেছিল প্রদীপ। ভাগ্যিস বারণ করেছিল, বলেছিল এর জন্য ডাক্তারের কি প্রয়োজন। ববসা তার উপরে বাড়ির কাজ চলছে, ওভারস্টেন থেকে মাসেল এরকম হয়েই থাকে। ধমক লাগিয়েছিল গোপা, কি যাতা বকছেন বলুন তো। যাই হোক, শেষ পর্যন্ত গোপা ডাক্তারের কাছে যায়নি। ডাক্তার এলে একটার পর আর একটা প্রশ্ন চলে আসতো। যদি শেষ পর্যন্ত ঘটনাটা বলে ফেলতো তখন? রাতে ভালো ঘুমের জন্য যে তরতাজা ভাবটা ছিল সেটা উবে গেল মুহূর্তেই। ফিরে এলো সেই দৃশ্য, ইটটা পড়ছে ঠিক কপালের উপরে। ইটের আঘাতে মুখ থুবড়ে পড়েছে ছেলেটা। যে প্লটে বাড়ি হচ্ছে স্নেহাংশুর, তার আশেপাশের বেশ কিছু প্লট পেরিয়ে মিনিট 15 ভেতর দিকে গেলে পরপর কয়েকটা পাড়া পড়ে। সেখানকারই ছেলে মনে হয়। স্নেহাংশুর প্লটের পেছনে একটা ডোবা আছে। শোল, ল্যাটা, কই গিজগিজ করছে। চৈত্রের জল মরে এসেছে বলে এখন হাত দিয়েই ধরা যায়। সেদিনের আগেও বাড়ির কাজ দেখতে এসে ডোবায় বাচ্চা ছেলেদের মাছ ধরতে এসেছিল স্নেহাংশু। ওই ছেলেটাও মনে হয় মাছ ধরতে এসেছিল। তারপর হয়তো কোনো কৌতূহল থেকে ডোবা ছেড়ে উঠে এসেছিল তার বাড়ির সীমানার মধ্যে। মরবে বলে কি উঠে এসেছিল? উফ, দৃশ্যটা চোখের ওপর ভাসলেই ভেতরটা গুলিয়ে উঠছে স্নেহাংশুর। থুবড়ে পড়া ছেলেটার মুখটা ঢাকা পড়েছে ইটটায়। উপুর হয়ে পড়ে থাকা ছেলেটার শরীরে অদ্ভুত দেখাচ্ছে। ঘাড়ের ওপরে যেন মাথা নেই, আছে একটা ইট। আর সেই ইটের তলা দিয়ে তাজা রক্তের স্রোতে সে ভাসিয়ে দিয়ে যাচ্ছে চারপাশের মাটি। মাছের চোখের মতো একটু ঘিরেও যেন ছিটকে পড়েছে। দ্রুত বেসিনের কলের প্যাঁচ ঘুরিয়ে ফেলল স্নেহাংশু। আঁচলা ভরা জল নিয়ে মুখে ছেটালো। জল ছেটাচ্ছে তো ছেটাচ্ছেই, যেন চোখের ওপর থেকে রোকড়ে ময়লা তলার মতো দৃশ্যটাকে তুলে ফেলতে চাইছে। গলার ভিতরটা শক্ত হয়ে গেছে। এটা ভয় নয়, বিভৎসতার জন্য নয়, একটা কষ্ট হচ্ছে স্নেহাংশুর। তার একটা সাধারণ নিরপরাধ অভ্যাসের বালি বা ধুলোর ওপরে পায়ের বুড়ো আঙুল দিয়ে ডাক টানা, আর সেই টানতে গিয়ে ইটের গায়ে ছোঁয়া লাগলো। আচ্ছা, ওই অল্প স্বল্প ছোঁয়ায় ইটটা পড়ে গেল, এটা কখনো হয়? কিন্তু হয়েছে তো। বেসিনের কল বন্ধ করে তোয়ালে তুলে নিল র্যাক থেকে। মুখ মুছছে তো মুছছেই, আসলে মুখ মুছছে না স্নেহাংশু। একটা প্রশ্ন নিজের সারা মুখে মাখছে, এটা কি করে হয়? বুড়ো আঙুলের ছোঁয়ায় আস্ত একটা ইট। ভাবনা আর এগোলো না। ডাইনিং টেবিলের ওপর মোবাইলটা বাজছে। ফোন বাজলেই ধকধক করতে থাকে বুকটা। গত দুদিনে প্রতিটা ফোন ধরার আগেই মনে হয়েছে এটা পুলিশের ফোন। মোবাইলটা হাতে তুলে নিতেই স্নেহাংশু দেখল কলিং প্রদীপ। নিঃশ্বাস স্বাভাবিক হলো। কানে চেপে হ্যালো বলতেই ওপান্ত থেকে বিরক্তিকর কণ্ঠ ভেসে এলো, এই গোডাউন খুলছিস না কেন? ভয় মুছে গিয়ে একটু বিরক্তি ভেসে ওঠে স্নেহাংশুর ভেতরে। বলে, তুই বুঝতে পারছিস না আমার ভেতরের অবস্থাটা কি? এর মধ্যে গোডাউন যাব কি করে? একটা কথা মন দিয়ে শোন, এই অবস্থায় এমন কিছু করিস না যেটা অস্বাভাবিক। এভাবে গোডাউন বন্ধ থাকলে লোকের নজরে আসতে পারে। সেক্ষেত্রে তুই নিজেই নিজেকে ফাঁসিয়ে দিচ্ছিস। কিন্তু তোকে বোঝাতে পারবো না প্রদীপ, দৃশ্যটা যে আমি কিছুতেই মনের ভেতর থেকে মুছে ফেলতে পারছি না। কিছুতেই বুঝতে পারছি না আঙুলের আলতো ছোঁয়ায় একটা ইট কি করে নিচে পড়ে গেল। প্রদীপের দিক থেকে কোনো উত্তর নেই, নীরবতা। কি হলো বুঝতে না পেরে স্নেহাংশু জিজ্ঞেস করলো, চুপ করে গেলি কেন রে? কয়েক মুহূর্তে নীরবতা ছিল বলেই কিনা কে জানে, হাসিটা যেন কান ফাটিয়ে দিতে চাইছে স্নেহাংশুর। হাসছে প্রদীপ। হাসতে হাসতেই বলল, আঙুলের আলতো ছোঁয়ায়? বলিস বেশ, পরিষ্কার দেখলাম পায়ের আঙুল দিয়ে ঠেললো ইটটা নিচে ফেললি, আর বলছিস আলতো ছোঁয়া। কি বলছিস প্রদীপ? কি আবার বলবো? যা দেখেছি তাই বলছি। যা দেখেছিস তাই বলছিস? হ্যাঁ, ইনফ্যাক্ট আমার মনে হয়েছিল ছেলেটা যে তোর বাড়ির সীমানায় এসে দাঁড়িয়েছে সেটা বোধহয় তুই দেখেছিলিস। মানে কি যাতা বলছিস প্রদীপ? না হলে অমন টাইমিংটা হলো কি করে? তুই পা দিয়ে ঠেললি, ইটটা নিচে পড়লো, আর পড়লো একেবারে মাথার উপরে। টু শব্দটি করার সময় পেল না।
এটা একটা অ্যাক্সিডেন্ট প্রদীপ। অ্যাক্সিডেন্ট? কিন্তু সেই মুহূর্তে তোর পায়ের আঙুলের মুভমেন্ট যে আমি কিছুতেই ভুলতে পারছি না। মোবাইল অফ করে দিতে বাধ্য হলো স্নেহাংশু, কিন্তু মোবাইল বন্ধ করেও হাড়ের ভেতরে ঠকঠকানি বন্ধ করতে পারল না। কি বোঝাতে চাইছে প্রদীপ? ওর মতলবটা কি? এতদিনের বন্ধুকে যে আজ খুব অচেনা লাগছে। একটা অ্যাক্সিডেন্টের মধ্যে থেকে ও কি বের করতে চাইছে? ব্ল্যাকমেল? পুলিশের হাত থেকে বাঁচলেও প্রদীপের হাতে সারা জীবনের জন্য বন্দি থাকতে হবে। স্নেহাংশুর ইচ্ছে করছে এক্ষুনি কিচেনে গিয়ে মুঠিটা নিয়ে এসে আর কুচি কুচি করে কেটে ফেলে দিয়ে ফেলার পায়ের আঙুলগুলো। এ চ্যানেল ও চ্যানেল ঘুরিয়ে ইউএসপিনে মনটা মুহূর্তের জন্য থিতু হলো স্নেহাংশুর। ইন্ডিয়ান ক্লাসিক দেখাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত। গার্নারের বিধ্বংসী বোলিং কি সুন্দর দক্ষতার সঙ্গে সামলাচ্ছে গাভাস্কার। মুক্ত হয়ে দেখছিল, কিন্তু গাভাস্কারের দক্ষতাও বেশিক্ষণ স্থির থাকতে দিল না স্নেহাংশুকে। কপালের ভিতরে ভেসে থাকা সুতোর জটটা আবার ভাসতে শুরু করেছে। জটটা আরও পাকাচ্ছে। যে প্রদীপ তাকে গোডাউন খোলার জন্য স্বাভাবিক আচরণ করার জন্য সুপরামর্শ দিয়েছিল, এই দুদিন গোডাউন খুলতে গদিতে বসার পর তারা দেখা পেল না একটি বারের জন্যেও। ব্যাপারটা অদ্ভুত না? যদিও ওয়েট মেশিনের ব্যবসা, আশপাশের লোহা ক্রেতারা অনেকেই মাল মাপতে আসে, ফলে চুরির সম্ভাবনা যা আছে তা অতি সামান্য। কর্মচারীদের ব্যবসা 2-4 দিন চালালেও বিশেষ কিছু ক্ষতি নেই। স্নেহাংশু লক্ষ্য করেছে, জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বা 4-5 দিন দার্জিলিং ভ্রমণের জন্য প্রদীপ ও স্টাফদের উপর দায়িত্ব দিয়ে চলে গেছে। এছাড়া প্রদীপ দোকানে অনুপস্থিত হয়েছে এটা লক্ষ্য করেনি কখনোই। তাহলে খোঁজ নেওয়ায় যেটা জানতে পেরেছে তাতে আরও অবাক হয়েছে স্নেহাংশু। অসুস্থ পিসিমাকে দেখতে নাকি হঠাৎ করেই প্রদীপকে হলদিয়ায় চলে যেতে হয়েছে। এতদিন ধরে প্রদীপের সঙ্গে আলাপ, কখনো ওর মুখে শোনেনি যে ওর পিসিমা আছেন। এক্ষুনি ওর বাড়িতে ফোন করলে কিছুটা আন্দাজ পাওয়া যাবে। কথাটা একবারের জন্য যে স্নেহাংশুর মগজে ধাক্কা মারেনি তা নয়, কিন্তু শেষ পর্যন্ত ফোনটা করে উঠতে পারেনি। সেদিন ফোনে প্রদীপ যে ইঙ্গিত দিয়েছে, তারপর নিজের থেকে সে কিছুতেই ফোন করতে পারে না। মনে হচ্ছে প্রদীপ তো তার সর্বনাশ চাইছে, দুর্ঘটনার সাক্ষী হয়ে তাকে ব্ল্যাকমেল করে শেষ করে দেবে। এই যে হলদিয়ার নাম করে বেপাত্তা হয়েছে 2-3 দিন, আসলে হয়তো গোপনে ব্ল্যাকমেলের জন্য জালটা কিভাবে বিছানো যায় তার পরিকল্পনা চলছে। আর ভাবতে পারছিল না স্নেহাংশু। ম্যানেজার বাবুর হাতে নিজের গোডাউনের চাবি গুছিয়ে দিয়ে অসময়ে বাড়ি ফিরে এসেছে আজ। এলোমেলো ঘুরিয়ে চলছে টিভির চ্যানেল। চায়ের কাপ হাতে ঘরে ঢুকলো গোপা। টিভির দিকে তাকিয়ে বলল, সোনি করে দাও না, সোনি সিনে অ্যাওয়ার্ড আবার দেখাবে। কয়েকটা সামান্য কথা আজ চমকে উঠল স্নেহাংশু। বইয়ের হাত থেকে চায়ের কাপটা নেওয়ার সময় সরাসরি তাকালো চোখে। ভিতরে ভিতরে দ্বিতীয়বার চমকে গেল স্নেহাংশু। তার চমকে যাওয়াটা লক্ষ্য করেছে গোপা, অথচ তাকে কিছু জিজ্ঞেস করল না। চায়ে চুমুক দেওয়ার পর আবার একটু চমকালো। অসময়ে গোডাউন থেকে ফিরে এলে কারণটা গোপা জিজ্ঞেস করবেই, অথচ আজ কিছু জিজ্ঞেস করল না কেন? স্বাভাবিক স্বরেই বলল চ্যানেল ঘুরিয়ে সোনি করে দিতে। রিমোট টিপে সোনি আনার চেষ্টা করছে স্নেহাংশু। গোপা বলল, একটা কথা বলবো। বলো। চলো না কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসি। অনেকগুলো চ্যানেল পেরিয়ে গেল, সোনি আসছে না। স্নেহাংশু বলল, হঠাৎ? হঠাৎ কেন? প্রদীপকে বলল, বৌদি স্নেহাংশুকে নিয়ে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসুন, দেখবেন ওর মন মেজাজ ভালো হয়ে গেছে। আগামীকাল নিয়ে আসবো 2য় পর্ব। আপনারা অপেক্ষা করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।